সবাইকে স্বাগতম আজকের গ্রেস প্রেজেন্টস মনোলাপের প্রথম পডকাস্ট সেশনে। আপনাদের সাথে আছি আমি হাউস অফ ভলান্টিয়ার্স ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের এক্সিকিউটিভ সদস্য নাহিয়ান সিয়াম এবং আমাদের আজকের পডকাস্টের অতিথি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজার সাইকোলজিস্ট শাহেদ আশরাফ ভাই। আশরাফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ নাহিয়ান। ধন্যবাদ ভাইয়া। সেই সাথে আমাদের আরো দুইজন সহযোগী পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে হাউস অফ ভলান্টিয়ার্সের ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের এবং গ্রেসের এক্সিকিউটিভ সদস্য ফারিয়া হক এবং সাইবা বিনতে জাহির। তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের প্রোগ্রামে সহযোগিতা করার জন্য। তো আজকে আয়োজনের শুরুতে আমি গ্রেস নিয়ে কিছু কথা বলে নেই। গ্রেস মূলত হাউস অফ ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশের একটি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রজেক্ট। এই প্রজেক্টের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে স্টিগমা কিংবা সংকোচ কাজ করে তা দূরীকরণে সাহায্য করা কিংবা তাদেরকে সহযোগিতা করা। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের রয়েছে বেশ কিছু আয়োজন, যার মধ্যে একটি হচ্ছে মনালাপ। মনালাপ আয়োজনটি এরকম যে এখানে যে কেউ তার মানসিক স্বাস্থ্য সমস্যার কথা আমাদের ফেসবুক পেজে রাখা গুগল ফর্মের মাধ্যমে জানাতে পারে এবং সেই সমস্যাটির ব্যাপারে আমাদের বিশিষ্ট মনোবিজ্ঞানী পরিষদ যথাযথ পরামর্শ প্রদান করে থাকে। তবে আজকের আয়োজনটি কিছুটা ভিন্ন, কারণটা বলছি। সাধারণত মনালাপে যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা ফেসবুক পেজের মাধ্যমে পাবলিশ করে থাকি। তবে আজকের আয়োজনটা আমরা পডকাস্ট সেশনের মাধ্যমে আয়োজন করছি, বিশেষ একটা কারণ আছে। তো যারা জানেন কিংবা জানেন না তাদের সবার উদ্দেশ্যেই বলছি, কিছুদিন আগেই হাউস অফ ভলান্টিয়ার্সের সদস্যদের জন্য আমরা মনোলাপে একটি গুগল ফর্ম ওপেন করি, যার মাধ্যমে আমরা আমাদের অর্গানাইজেশনের যে সদস্যরা আছি তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে জানতে পারি, তারা কোনো সমস্যা ফেস করছে কিনা সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিতে পারি। তো কথা ছিল যে সেই সমস্যাগুলো নিয়ে আমরা যে কটি সমস্যা পাবো সেগুলো নিয়ে আমরা একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করব। তো সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনটা। তবে রেগুলার ফেসবুক লাইভ অথবা ইউটিউব লাইভ শোর বদলে আমরা চেষ্টা করছি একটু পডকাস্টের মাধ্যমে এই প্রোগ্রামটা আয়োজন করার এবং একটু নতুন একটা ইনক্লুশন বলতে পারেন দেশের পক্ষ থেকে। তো আমরা দেখতে যাচ্ছি যে মেন্টাল হেলথ বিষয়ক একটি পডকাস্ট প্রোগ্রাম আপনারা লিসেনার হিসেবে কিভাবে গ্রহণ করেন এবং এটা নিয়ে আমরা ফিউচারে কোনো টেস্ট করতে পারি কিনা সেটাও জানতে চাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আয়োজনেই চলে যেতে পারি। তো আশরাফ ভাই যদি প্রস্তুত থাকেন এবং ফারিয়া এবং সাইবা যদি এটি থাকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আচ্ছা, ওকে ফারিয়া এবং সাইবা, তোমাদের কাছে যে কোশ্চেন সেটগুলো দেওয়া আছে তোমরা ভাগ করে নিয়েছো, সেই অনুযায়ী তোমরা ভাইকে কোশ্চেন রিড করে দিলে আমরা চলতে পারি। থ্যাংক ইউ। আমরা আমাদের আজকের এই মনালাপের আজকের এই আয়োজনে আমরা আমাদের হাউস অফ ভলান্টিয়ার্স এর বেশ কিছু সদস্যদের তারা আমাদের সাথে যে সমস্যাটা শেয়ার করেছেন সেই বিষয়ে একটু আলোচনা করব। তো আমি এখানে বলে রাখছি একটু, আমরা কারোই আসল নাম ব্যবহার করছি না, আমরা অ্যাড্রেস করার প্রয়োজনে এখানে ছদ্মনাম ব্যবহার করছি এবং কারো পার্সোনাল কোনো ধরনের ইনফরমেশন এখানে প্রকাশ করা হচ্ছে না। তো আমরা প্রথম যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বাবু নামের একজন আমাদেরকে জানিয়েছেন যে তার সমস্যাটা খুবই সংক্ষেপে এক লাইনে জানিয়েছেন যে তার ছন্ন ছাড়া মনে হয়, তার মনে হচ্ছে যে কোনো কিছুতে তার সিরিয়াসনেসটা বেশি দিন থাকে না। এই অবস্থায় তিনি কি করতে পারেন সে ব্যাপারে যদি শাহেদ আশরাফ ভাই আমাদের কিছু বলতেন। আচ্ছা, আমি শুরুতে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে বুদ্ধের সময়ের এক গল্প। তো আমরা জানি যে বুদ্ধ হচ্ছে তো ধ্যান করতেন। তো উনি একদিন এক গাছের তলে হচ্ছে ধ্যান করছে। তো এই সময় স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে তার কাছে অনেক লোক আসতে হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। তো এক ভদ্রলোক এসে বুদ্ধের কাছে জানতে চেয়েছে যে আমি আপনার কাছে জানতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে সুখী কিভাবে হব। ওকে, তো বুদ্ধ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের এই উত্তরটা আমি দিব। তো তার আগে তুমি আমাকে একটা ছোট্ট কাজ করে দাও। সেটা হচ্ছে গাছের যে যতগুলো পাতা আছে সবগুলোই তুমি হচ্ছে তোমার হাতে করে নিয়ে এসে আমার সামনে দিয়ে দাও। এখন বিষয়টা একটু কনফিউশন হয়ে গেলো যে একটা গাছ তার ছোটখাটো পাতা তো অনেকগুলো আছে, এগুলো তো আসলে একজন মানুষের পক্ষে সম্ভব নয় সব পাতা একসাথে নিয়ে এসে আরেকজনকে দেওয়া। তো আমার কাছে প্রশ্নটা আসলে এরকম মনে হয়েছে, কারণ ছন্ন ছাড়া বা সিরিয়াসনেস যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে আমরা লাইফের বিভিন্ন জায়গায় আসলে সিরিয়াসনেস বলতে আসলে বিভিন্ন ভাবে বুঝি।
বন্ধুদের মধ্যে সিরিয়াসনেস একরকম, পড়াশোনায় সিরিয়াসনেস একরকম, ক্যারিয়ারে সিরিয়াসনেস একরকম। কাজে আমার জন্য একটু চ্যালেঞ্জিং হবে বিষয়টা, যে এটা যদি আমি কথা বলি, তো আমি কিছু জেনারেল আসপেক্ট থেকে জিনিসটা বলার চেষ্টা করি, দুটো জায়গা থেকে বলার চেষ্টা করবো যে আসলে সিরিয়াসনেস জিনিসটাকে আমি কিভাবে দেখছি আর একটা হতে কিভাবে বোঝাতে চেয়েছে, দুটোকে আসলে আসি। তো প্রথমে আসে যে সিরিয়াসনেস বিষয়টাতে একটি অসুবিধা আছে। আমি অসুবিধার শব্দটা ব্যবহার করলাম এই কারণে, আপনারা হয়তো বা অনেকে অটিজম নামক এক ধরনের যে কমিউনিকেশন ডিসঅর্ডার রয়েছে সেটি সম্পর্কে হয়তো বা জেনে থাকবেন। তো যারা অটিজমে আক্রান্ত তাদের মধ্যে একটি বড় সিমটম দেখা যায় যে তারা আসলে কোনো একটা নির্দিষ্ট রুটিনে বা নির্দিষ্ট বিহেভিয়ার প্যাটার্নে ফিক্সড হয়ে থাকে। ওকে, ধরা যাক যে আজকে সকালবেলা উঠে আমি হয়তো ব্রাশ করার পরই হচ্ছে আমি নাস্তা খাবো, এটা হচ্ছে তার রুটিন। এখন যদি কোনো ক্রমে সেটা যদি সম্ভব না হয়, এটা অনেক কারণে হতে নাও হতে পারে, যদি না হয় তখন দেখা যায় যে তার পক্ষে কোনোভাবে যে একটা পরিবর্তিত পরিস্থিতি সেটার সাথে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, কাজে এইখানে যদি আমি বলি সিরিয়াসনেস অনেক সময় আমাদের জন্য খুব অসুবিধার কারণ তৈরি হতে পারে। বিগত যদি আমি বলি যে গত বছর থেকে আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে করোনার যে অভিজ্ঞতা দিয়ে মধ্যে যাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের সবার লাইফের যে প্ল্যান সেটাকে কম বেশি কিন্তু এফেক্ট করেছে। কারণ সবার একটা আলাদা পরিকল্পনা ছিল, আলাদা একটা সিরিয়াসনেস ছিল, প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো আমরা জানি না, কিন্তু আমাদের সবকিছু থেমে গেল। যদি বলি স্টুডেন্ট অবস্থায়, স্টুডেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থা তো মোটামুটি প্রায় বছর খানেক বেশি সময় যেহেতু আসলে থমকে আছে, আমরা এখনো জানি না কবে এটা ঠিক হতে পারে। ঠিক আছে, কাজে সিরিয়াসনেস যদি বলি ওভারঅল পার্সপেক্টিভ থেকে একটা নির্দিষ্ট বিষয়তে সিরিয়াস থাকাটা খুব বেশি বলবো যে ভালো কিছু, এটাও বলবো না, আবার খুব খারাপ এটাও বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি ওভার সিরিয়াস হয়ে যাই সেটা আমার জন্য ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে একটা বিষয় চলে আসছে আমার অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতাটা কতখানি, এটা গুরুত্বপূর্ণ। কাজে সিরিয়াসনেসের থেকে আসলে সিনসিয়ারনেস এই জিনিসটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা বললাম যে হচ্ছে সিরিয়াসনেসের আসলে আমি যদি বলি নেগেটিভ দিকটা বা ডার্ক সাইডটা, সেটা নিয়ে বললাম। এখন যদি আসে যে আসলে উনি যেটা বললো যে ছন্ন ছাড়া, আচ্ছা এটা নিয়ে যদি বলতে চাই তাহলে প্রথম যেটা হচ্ছে যে এই বিষয়টা একটু খেয়াল করা দরকার যে আমরা আসলে লাইফে বিভিন্ন রোল প্লে করি। ঠিক আছে, আমরা বাসায় আমি যে রোলটা প্লে করি নিশ্চিতভাবে এটা যে আমরা বন্ধুদের সামনে কিন্তু ওই একই রোল আমরা প্লে করি না, রোল ভিন্ন হয়েছে। আবার দেখা যায় যে বন্ধুদের সাথে যদি আমি যে রোলটা প্লে করি সেটা যদি আমার কাজের জায়গায় যায়, সেখানে আবার দেখা যায় সেখানে রোলটা ভিন্ন হয়ে যাচ্ছে। কাজে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু আসলে আমাদের আইডেন্টিটি ভিন্ন। ওকে, কাজে আমি এখন দুটো শব্দ ব্যবহার করবো, আইডেন্টিটি আর ভ্যালু। তো আইডেন্টিটি আমি বলতে যেটা বুঝলাম যে একটু আগে বললাম যে বিভিন্ন পরিস্থিতিতে আমার আসলে রোল ভিন্ন থাকে। তাহলে ভ্যালু যে বিষয়টা সেটা কি? ভ্যালু যদি আমি বলি খুব সহজ ভাবে আসলে এটা হচ্ছে আমি একটা মিনিং দিলাম, কোনো কিছু একটা মিনিং দেওয়া, যে এটা একটা প্রয়োজনীয়তা রয়েছে, এটা একটা উপযোগিতা রয়েছে, এই বিষয়টা। এখন কথা বললাম যেহেতু আইডেন্টিটি আর ভ্যালু দুটো আলাদা জিনিস। আইডেন্টিটি আমার হচ্ছে এক জায়গা থেকে এক সিচুয়েশন থেকে অন্য সিচুয়েশনে চেঞ্জ হতে পারে, ভ্যালুসটা আসলে চেঞ্জ হয় না। ঠিক আছে, উদাহরণ দেয়, যেরকম ধরা যাক যদি আমার ভ্যালুস থাকে যে আমি আসলে সবার সাথে হচ্ছে আমার শেয়ারিং হচ্ছে আমার ভ্যালুস। ওকে, তো শেয়ারিং যদি ভ্যালুস থেকে দেখা যাবে আমি বাসাতেও আসলে শেয়ার করছি, আমার এই সেই ভ্যালুস থেকে আসলে বিভিন্ন আচরণ করছি, কথাবার্তা বলছি, বন্ধুদের সাথেও আমার ওই ভ্যালুস কাজ করছে, আমার কাজের পরিবেশেও একই ভ্যালুস কাজ করছে। কাজে ভ্যালুসটা দেখা যাচ্ছে বিভিন্ন সিচুয়েশনের মধ্যেও কিন্তু আমার মধ্যে থাকে। কাজে সিনসিয়ার বলি আর সিরিয়াস যেটাকেই বলি না কেন, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যে বিষয়টি করতে চাচ্ছেন বা যে বিষয়টি আপনি করতে আগ্রহী সেটার ক্ষেত্রে আপনার ভ্যালুসটাকে, সেটা হতে পারে আমি বললাম শেয়ারিং একটা ভ্যালুস বললাম, এটা ছাড়া হতে পারে যে সার্ভিস প্রোভাইড করা, এটা একটা ভ্যালুস হতে পারে, ফ্রিডম একটা ভ্যালুস হতে পারে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটা একটা ভ্যালুস হতে পারে। ঠিক আছে, তারপর আবার হ্যাপিনেস ভ্যালুস হতে পারে। তো এই ধরনের যে ভ্যালুসগুলো, আপনার ভ্যালুস কি সেটা প্রথমে আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে আপনি কোন জায়গায়, সেটা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, হতে পারে কাজের ক্ষেত্রে, হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে, ওই সবগুলো ক্ষেত্রের মধ্যে এই ভ্যালুসটা আপনি খুঁজে পাচ্ছেন কিনা এটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারেন। যদি মনে হয় যে এই জায়গায় আপনি ভ্যালুস পাচ্ছেন, আপনি আসলে কাজ করতে আগ্রহ বোধ করবেন। যদি দেখা যায় যে ওখানে আসলে আপনি কোনো ভ্যালু পাচ্ছেন না, আপনার ভ্যালুসের সাথে জায়গাটা যাচ্ছে না, আপনার কাছে স্বাভাবিকভাবে সেখানে আগ্রহটা অনেক কমে যাবে। তো আপনার প্রতি আমার এটি পরামর্শ বলবো যে হচ্ছে আপনার নিজের ভ্যালুসটা কি সেটা একটু যদি খুঁজে
বের করার চেষ্টা করে এবং আপনি বিভিন্ন পরিস্থিতিতে ওই ভ্যালুসটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা যাচাই করে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া। যদিও সমস্যাটা খুব একটা প্রেসাইজলি বলা ছিল না, আমার মনে হয় ভাইয়া বেশ চমৎকার ভাবে এটা একটা সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করি যে যিনি আমার সাথে সমস্যাটি শেয়ার করেছেন তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন বা পরামর্শ পেয়েছেন যা তার প্রয়োজন ছিল। পরবর্তী যে সমস্যাটা আমরা আলোচনা করতে যাচ্ছি, তুহিন রহমান নামে একজন আমাদের জানিয়েছেন যে তার প্রায় 7 থেকে 8 মাস ধরে মাথা ব্যথা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলেও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। এতদিন অসুস্থ থাকতে থাকতে মানসিকভাবেও তিনি অনেকটা ভেঙে পড়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তিনি আমাদের থেকে সহযোগিতা চাচ্ছেন। আচ্ছা, এটা একটি কথা বলেছেন। আচ্ছা, আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কয়েকটা কেসের কথা বলি। তো সেই সময় দেখা গেল কিছু কেস পাওয়া যাচ্ছিল যে যুদ্ধ করেছে এরকম কিছু সৈনিকদের। তো দেখা গেলো যে তাদের যুদ্ধের পরে পরবর্তী সময় তারা ডক্টরের কাছে যখন গেল, যে তাদের ডক্টর তাদের পুরো বডি চেক আপ করে দেখলো যে না, তাদের আসলে ফিজিক্যাল কোনো সিমটম নেই, মানে শারীরিকভাবে তারা একেবারেই সুস্থ। কিন্তু তারপরেও তারা দাবি করতে লাগলো যে না, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কোনো কিছু হয়তো বা ঠিক হচ্ছে না, আমার শারীরিকভাবে খুব অসুস্থ, ফ্যাটিক অনেক কাজ করছে। তো পরবর্তীতে দেখা গেল যে তারা যে বিষয়গুলো দাবি করছে সবগুলো সত্যি, এবং এটা কোনো আসলে শারীরিক কারণে হয়নি, এটা অনেকটা হয়েছে মানসিক একটা যে ট্রমার মধ্যে দিয়ে পার হয়েছে। স্বাভাবিকভাবে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে অসংখ্য লোক মারা যাচ্ছে, চোখের সামনে দেখতে মারা যাচ্ছে দেখতে পাচ্ছি, বা আমাকেও হয়তো কাউকে মারতে হচ্ছে। তো এই যে চাপের বিষয়টা, এটা হয়তো অনেকে আসলে সহ্য করতে পারেনি, এবং তার একটা প্রভাব কিন্তু তার হচ্ছে বডির উপর পড়েছে। তো আমরা সাইকোলজিতে এই বিষয়টিকে বলি হচ্ছে সাইকোসোমাটিক ডিসঅর্ডার। তো আমি আপনারটা বলতে পারবো না যে এটা আসলে সাইকোসোমাটিক ডিসঅর্ডার লেভেলে রয়েছে কিনা, এটার জন্য আমি আসলে বলতে পারবো না। তো আমার যেটা এখানে কিছু পয়েন্ট আমার মনে হয়েছে, হতে পারে যে আসলে কিছু কারণে বা কোনো প্রেশারাইজের কারণে আপনার মধ্যে একটা এই ধরনের বিষয়টা দেখা যাচ্ছে যে আসলে মাথা ব্যথার যে কথাটা উল্লেখ করেছেন, তো হতে পারে এটা। তো এই ক্ষেত্রে একটা প্রথম বিষয় হতে পারে যে ঠিক কবে থেকে এই উপসর্গটি আপনার মধ্যে দেখা দিয়েছে সেটি নিয়ে একটু চিন্তা করতে হবে, এবং সেই সঙ্গে বিশেষ কোনো মানসিকভাবে আপনাকে ট্রিগার করেছিল এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, এটিও একটু আপনি চিন্তা করে দেখতে পারেন। আর এখানে আরেকটি আপনি বিষয় কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা যেটা বলি কিছু রিল্যাক্সেশন টেকনিক, সেটা মেডিটেশন হতে পারে, যোগা হতে পারে, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারে। তবে এগুলো যদি বাদ দিই, তাহলে আমার কাছে যেটা মনে হয় আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আসলে ব্যালেন্স। সেই ব্যালেন্সটা কিসের, সেটা আমাদের খাওয়া, ঘুম, বিশ্রাম, এই সবগুলো বিষয়ের একটা ব্যালেন্স খুব প্রয়োজনীয়। যেমন দেখা যায় যে আমরা হয়তো বা দেখাচ্ছে মাথা ব্যথার কারণে অনেকে মনে হচ্ছে যে আচ্ছা মাথা ব্যথা করছে, আমি একটু চা খাই বা কফি খাই। তো আবার দেখা যাচ্ছে এই চা বা কফির কারণে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে, এবং ঘুমের সমস্যার কারণে আবার হচ্ছে আমার মাথা ব্যথা বাড়ছে। তো দেখা যাচ্ছে এরকম একটা সাইকেল অনেক সময় আমাদের মধ্যে চলতে থাকে। তো এই সাইকেলটা আমাদের মধ্যে কাজ করছে কিনা সেটা একটু ভেবে দেখতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটানা কাজ না করা। আমরা অনেক সময় মনে করি যে আসলে একটানা কাজ করাটা আমার জন্য খুব বেশি প্রোডাক্টিভ, কিন্তু এটা আদৌ দেখা গেছে এটা আসলে আমাদের জন্য মোটেও প্রোডাক্টিভ না। আমাদের ব্রেনের জন্য আসলে একটানা খুব বেশিক্ষণ সে আসলে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারে না। তো হিসাবে আমি এখানে আপনাকে বলবো যে আপনি একটু কাজের মধ্যে বিশ্রাম নিয়ে সম্ভব হলে একটানা কাজ না করে মাঝখানে 4-5 মিনিট একটু ব্রেক নিয়ে একটু হাঁটাচলা করতে পারেন এটি। আর যেহেতু আপনার বললাম, তো আপনার বিষয়টা এখনো আমি ঠিক নিশ্চিত না যে এটি সাইকোসোমাটিক ডিসঅর্ডার লেভেলে গিয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনি সম্ভব হলে কোনো একজন সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন, তার পরামর্শ নিতে পারেন এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া শেষে যেই কথাটা বললেন যে সাইকোলজিস্টের পরামর্শ নিতে, মোনালা বা গ্রেস এটা বারবারই বলে থাকে, আমরা এটা বিশ্বাস করি যে কোনো মানসিক সমস্যায় অবশ্যই প্রফেশনাল হেল্প সবার আগে নেওয়া উচিত। আমাদের এছাড়া যে প্রোগ্রাম গুলো আছে সেটা সেই জন্য যখন মানুষ কোন একজন সেই প্রফেশনাল হেল্পে পৌঁছাতে পারছে না বা সেই সিচুয়েশনে নেই, সেই অবস্থায় তাকে সাহায্য করার জন্য আমাদের এসব আয়োজন। কিন্তু আমরা সবসময় পরামর্শ দিব যে কোনো মানসিক সমস্যায় কেউ যদি অসহায় বোধ করেন, সেই অবস্থায় তার একজন কাউন্সিলরের সাথে দেখা করা কিংবা সাইকোলজিস্টের সাথে দেখা করা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। আমাদের পরবর্তী যে সমস্যাটা হান্টার অ্যালেক্স নামের একজন আমাদের সাথে শেয়ার করেছেন, আমি তার ভাষাই পড়ছি, তিনি যেটা লিখে গেছেন। আমি পর্ন দেখি, প্রতিদিন ডেট করি একবার, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, অনেক বেশি স্ক্রলিং করি ফেসবুক, কন্ট্রোল নাই, সবকিছু একটা সাইকেল হয়ে গেছে, এইভাবে চলতেছে।
ডিসিপ্লিন নাই একদম। আমি ডিসিপ্লিন আনতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, বাট মনে হয় এত পাপ করছি নামাজেও যাইতে মন চায় না। আমি কিভাবে ডিসিপ্লিন আনবো আর এইসব ফেসবুক কন্ট্রোলে আনতে পারবো? ডিসিপ্লিনটা জরুরি। রাতে 4টা-5টায় ঘুমাই, উঠে অনলাইনে ক্লাস জয়েন দিয়ে ঘুমায় যাই, আবার অ্যাকচুয়ালি উঠি দুপুর 2টায়। এত বাজে অবস্থা, কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। প্রোডাক্টিভ কাজ করতে চাই, শিখতে চাই, এসবও করতে পারছি না। ইউটিউব, ফেসবুক, সারাদিন ফোনটা আমাকে আটকে রাখছে, এগুলো থেকে বের হইতে পারি না। আমি চাই এসব ব্যালেন্স করতে আর কাজের কাজগুলো ভালো করে করতে পারি না। দিন শেষে ওই একই ব্যাপার। কেউ এসব জানুক তাও চাই না, বলতে চাচ্ছিলাম, তাই বললাম। কোনো দিক নির্দেশনা পেলেই হবে। তো এই অবস্থায় ভাইয়ার কি পরামর্শ? উনি যে প্রথম যে বিষয়টি উল্লেখ করেছে পর্ন দেখার বিষয়টি, আচ্ছা এখানে উনি নিজেই বলেছেন একটা সাইকেল কাজ করছে, তো আমি সেটা দিয়ে শুরু করি। সাইকেল কাজ করছে, আচ্ছা আমাদের উনি খুব ভালোভাবে খেয়াল করেছে যে একটা সাইকেল কাজ করছে, যে ওনার হয়তো বা কিছু ভালো লাগছে না, তখন উনি পর্ন দেখছে, তারপর হচ্ছে আবার উনি হচ্ছে ইউটিউব বা ফেসবুকে হচ্ছে অ্যাডিক্টেড যদি বল শব্দটা ব্যবহার করছে, যদি এটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, তারপর তো দেখা যাচ্ছে ঘুমের সমস্যা, পরবর্তীতে আসে কাজের বা অন্যান্য অনলাইন ক্লাসে সবগুলোর মধ্যে একটা প্রভাব পড়ছে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে যখন আসি, প্রথমে যেটা হচ্ছে যখন আমাদের মধ্যে একটা সাইকেল কাজ করে, এই ধরনের একটা বিহেভিয়ার প্যাটার্ন কাজ করে, তো সেটাকে যদি আসলে ব্রেক করতে চাই, ব্রেক করাটা খুব সহজ একটা বিষয়। আসলে কি কারণে সহজ বলবো, যে আমি যদি বুঝতে পারি যে আসলে আমার মধ্যে এই সাইকেলটা কাজ করছে, তখন আমার যেটা করতে হয় বিহেভিয়ারের জায়গা থেকে যেটা করতে হয়, জাস্ট হচ্ছে আমি সমান আরেকটা মানে ধরা যাক যে আমি আরেকটা জাস্ট স্টেপ বাড়িয়ে দেবো পুরো সাইকেলের মধ্যে। মানে ওই একই কাজ করব, দেখা যাচ্ছে আমার ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে আমি পর্ন দেখছি, দেন মাস্টারবেট করছি, দেন হচ্ছে আমি ফেসবুকে ইউটিউবে চলে যাচ্ছে, দেন আমি হচ্ছে রাতে ঘুমাতে দেরি করছি, দেন আমি সকালে উঠতে দেরি করছি, তারপর হচ্ছে আমার ক্লাসে জয়েন করতে দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে জয়েন করে আমি ঘুমাচ্ছি। এই যে পুরো সাইকেলটা ওনার যখন কাজ করছে, এখানে জাস্ট হচ্ছে একটা স্টেপ বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, একটা স্টেপ বাড়িয়ে দেওয়াটা কিরকম হতে পারে? হতে পারে উনি যখন ঘুমোচ্ছেন, সাধারণত আমাদের এখন যেটা হয়েছে ঘুমানোর সময় আমাদের কাছে হাতের কাছে আসলে ফোনটা থাকে, বা ঘুমানোর সময় আমরা যেটা করি যে হচ্ছে ফোনটা হচ্ছে হাতের একটু সামান্য দূরে বা চার্জে দিয়ে রাতে ঘুমিয়ে যায়, এটা সাধারণত করা হয়ে থাকে। তো এখানে জাস্ট একটা স্টেপ হতে পারে এমন যে উনি ফোনটাকে হাতের একটু দূরে, মানে ফোনটা যদি ওনাকে নাগাল পেতে হয়, তাহলে আমাকে হয়তো বা শোয়া অবস্থা থেকে উঠে একটু বসে তারপর ফোনটা নিতে হয়। ঠিক আছে, তো এই একটা স্টেপ যদি বাড়িয়ে দেওয়া যায়, তো অনেক সময় দেখা যায় এই একটা স্টেপ বাড়িয়ে দেওয়ার কারণে ওই কাজটা আমার আসলে করতে ইচ্ছা করবে না, কারণ আমি যে প্যাটার্নে অবশ্যই সেই প্যাটার্নের মধ্যে একটু ব্রেক হলো। ঠিক আছে, তো উনি এটা একটা করতে পারে যে উনি হচ্ছে যে মুহূর্তে যে কাজটি করছে, যে উনি হচ্ছে ফোনটা হতে পারে যে উনি হাতের একটু দূরে চার্জে রেখে দিল, যেমন ফোনটা হাতের কাছে থাকছে কিন্তু উনি আসলে উঠে বসতে হবে, শুয়ে থাকতে পারছে না, এরকম একটা বিষয়। আচ্ছা, এটা একটা করতে পারে। আর এই সময়ে সেই সাথে একই সময়ে আসলে আলাদা একটা অ্যাক্টিভিটি দরকার, যে অ্যাক্টিভিটিটা হচ্ছে আমার অন্যভাবে আমাকে এনগেজ করে রাখবে। তো কি হতে পারে অ্যাক্টিভিটি? এটা আসলে অনেক সময় পার্সন টু পার্সন আসলে এটা ডিফার করে। কারো ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি সম্ভব হলে যদি একটু হাঁটাচলা করে দেখতে পারেন, কারো ক্ষেত্রে বলে যে আচ্ছা যদি আপনার বই পড়তে ভালো লাগে, আপনি হয়তো 5 থেকে 10 মিনিট বা আরো যদি মনে 2 থেকে 3 মিনিট আপনি বই পড়ার চেষ্টা করুন, সেটাও করতে পারেন। কাউকে বলতে পারে যে আপনি হয়তো বা এই 2-3 মিনিট সময় আপনি দেখা যাচ্ছে রুমের কোনো কিছু যদি একটু গোছগাছ করে থাকে, সেদিকে একটু আপনি হচ্ছে সেই কাজটি করতে পারেন। আবার কাউকে বলে থাকে যে আপনি হয়তো বা ধরা যাচ্ছে আপনি খুব হচ্ছে মিম পছন্দ করেন, আপনি হয়তো মনে মনে নিজে নিজে মিম বানানোর চেষ্টা করতে পারেন। তো এইভাবে দুটো বিষয় বললাম, একটা হচ্ছে আমি যে প্যাটার্নের মধ্যে রয়েছে সেই প্যাটার্নের মধ্যে জাস্ট আরেকটা স্টেপ বাড়িয়ে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ওই সময়টাতে হচ্ছে আমাদের খুব সামান্য সময়, 2 থেকে 3 মিনিটের একটা সময়, বেশি সময় দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটের সময় আমি হচ্ছে নিজেকে অন্য কোনো একটি বিষয়ে জাস্ট অ্যাক্টিভ করে রাখলাম। ঠিক আছে, ফলে যেটা হলো যে আমার আসলে পুরো প্যাটার্নের মধ্যে একটা বড় পরিবর্তন আসলো, এবং আমার কিন্তু অলরেডি হচ্ছে অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গিয়েছে। তো এই বিষয়টা নিয়মিত করলে যেটা হয় যে আমার প্যাটার্নটা ব্রেক হয়। আমার আসলে এই মুহূর্তে আপনার কাছে যেটা মনে হচ্ছে আপনি আসলে প্যাটার্নটা ব্রেক করার দিকে আসলে মনোযোগ দিতে পারেন, যে কিভাবে প্যাটার্নটা ব্রেক করতে পারি এটা। আর একইভাবে সকালের দিকে ঘুম থেকে উঠে আছে সেখানেও আপনি চাইলে প্যাটার্নটা ব্রেক করতে পারেন। ঘুম থেকে উঠে হচ্ছে আপনি হচ্ছে যে আপনি মোবাইল ডিভাইসের বা যদি ছাড়া যদি অন্য কোনো ডিভাইস থেকে ক্লাসে জয়েন করার ক্ষেত্রে আমি ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো যে ওই ডিভাইসটা ব্যবহার করেন, যেন আপনাকে বিছানা থেকে উঠতে হয়। ঠিক আছে,
জাস্ট এই একটা বিষয় যে আপনি জাস্ট ওই ডিভাইসটা ব্যবহার করুন, ব্যবহার করার পর আপনি যদি মনে হচ্ছে আপনি আবার শুতে যাবেন, ওকে ঠিক আছে, আপনি ব্যবহার করার পর আপনি আবার হচ্ছে ধর আপনি ল্যাপটপে ক্লাসে জয়েন করলেন, জয়েন করার পর আপনি আবার শুতে গেলেন, কিন্তু এই একটা স্টেপ যেন অ্যাড করতে পারেন আপনি। তো এই দেখা যায় যে এই বাড়তি একটা স্টেপের জন্য আমার বিহেভিয়ার করার সম্ভাবনা আসলে অনেকখানি কমে যায়। তো আপনি এই বিষয়টা ফলো করতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় যিনি আমাদের সাথে সমস্যাটা শেয়ার করেছিলেন তিনি বেশ ভালো পরামর্শ পেয়েছেন। আসলে ছোট ছোট স্টেপ নেওয়ার মাধ্যমেই আমরা একটা বাজে অভ্যাস বা অ্যাডিকশন বাদ দিতে পারি। আমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে সেটা আমাদের সাথে সাইবা শেয়ার করবে। সাইবা আছো? হ্যাঁ, আমি শুরু করছি তাহলে। আমি চতুর্থ প্রশ্নটা করছি। এখানে তাহিম নামের একজন তরুণী আমাদের কাছে প্রশ্নটা পাঠিয়েছেন। আমি সম্পূর্ণ তার ভাষায় প্রশ্নটা পড়ছি। আমি একটা প্রেমের সম্পর্কে ছিলাম। ডিসেম্বরে আমাদের ব্রেকআপ হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। এমনকি সে আমাকে বলেওনি কি কারণে ব্রেকআপ করছে। পারিবারিক কোনো সমস্যাও ছিল না। তারপর আমি অনেক চেষ্টা করেছি সব ঠিক করতে, কিন্তু পারিনি। তারপর থেকে আমি মন ভালো করার জন্য কল্পনায় তার সাথে কিছু ভালো সময় কল্পনা করতাম, যেগুলো বাস্তবে কখনোই হয়নি। ধীরে ধীরে এটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। আমি সারাক্ষণ কল্পনাই করতে থাকি, অন্য কিছুতে মনোযোগও দিতে পারছি না। সকাল থেকে রাত কখনোই আমার মাথা থেকে তার চিন্তা সরাতে পারি না। আর কল্পনা করাটা আমার কাছে নেশার মতো মনে হয়। আমার কি করা উচিত আমি বুঝতে পারি না। দিন দিন আমি অনেক নৃশংস হয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যদি কোনো সাইকোর মতো মার্ডার করি তাহলে হয়তো ভালো লাগবে। আবার ইচ্ছে করে ড্রাগ নিতে, কিন্তু কোনোটাই সম্ভব না। আত্মহত্যা করতে চেয়েছি, কিন্তু পাপ হবে সে ভয় করতে পারি না। এই পরিস্থিতিতে ভাইয়া যদি আপনার পরামর্শ দিতেন। আচ্ছা, আপনার পরিস্থিতিটা একটু গুরুতর, যেহেতু আপনি আসলে নিজেই বলছেন সাধারণত ব্রেকআপের পর দেখা যায় যে আসলে আমাদের মধ্যে মানে এতদিনের একটা সম্পর্ক বা এতদিনের একটা অভ্যাস, মানে আমাদের রিলেশনশিপও তো এক প্রকার অভ্যাস। তো এই প্রকার একটা অভ্যাস যখন আসলে দেখা যাচ্ছে সেই অভ্যাসটা আমার কাজ করছে না, সেই অভ্যাস অনুযায়ী কোনো কিছু হচ্ছে না, তখন আসলে একটা হতাশা খুব কাজ করে, খুব দুঃখবোধ কাজ করে। তো এই ধরনের পরিস্থিতিগুলোতে সাধারণত দেখা যায় যে আমাদের মানুষের মধ্যে তিন ধরনের একটা রেসপন্স চলে আসে, ঠিক আছে? তো এই তিনটি রেসপন্সকে আমরা বলতে আমরা আমরা হচ্ছে আমাদের পরিভাষা, সাইকোলজি পরিভাষায় বলে থাকি যে 3P নামে ডেকে থাকি একটু খুব সুন্দরভাবে আমরা। তো 3P-র প্রথমটি হচ্ছে যে পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন সেটা হচ্ছে কি যে পুরো বিষয়টা হচ্ছে আমার কারণেই হয়েছে। আমি হয়তো রিলেশনশিপে খুব ভালো সময় দিইনি, আমার হয়তো কোনো ভুল করেছি, আমার কারণে সে আমাকে কিছু না বলে এই রিলেশনশিপে ব্রেকআপ করেছে, এরকম একটা পার্সোনালাইজেশন একটা ধারণা চলে আসে, ঠিক আছে? দ্বিতীয় যে পি সেটা হয় যে পার্মানেন্ট। পার্মানেন্ট বিষয়টা কি যে হচ্ছে আমার এই পরিস্থিতি আজীবন চলতে থাকবে, আমি হয়তোবা আর কোনোদিন কোনো রিলেশনশিপে যেতে পারবো না, আর কাউকে হয়তোবা আমি প্রথম জনের মতো বা তার মতো করে কাউকে ভালোবাসতে পারবো না, পার্মানেন্ট একটা অবস্থা। আর তৃতীয় যে পি সেটা হচ্ছে যে পারভাসিভনেস। তো পারভাসিভনেস বিষয়টা হচ্ছে যে ধরা যাক যে আমি আসলে রিলেশনশিপ ঠিক হলো না, আমার মনে হচ্ছে যে না, আমার রিলেশনশিপ যেহেতু ব্রেকআপ হয়েছে, আমার হয়তো লাইফে আর কোনো কিছুই বাদ নেই, সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে, আমি যেহেতু এক রিলেশনশিপ একটা টিকাতে পারলাম না, হয়তো বা আমি আর জীবনে কোনো কিছুই করতে পারবো না। তো দেখা যাচ্ছে যে আমার আসলে লাইফে যখন একটা বিষয় আসলে বাধাগ্রস্ত হচ্ছে, সেটার কারণে বাকি অন্যান্য জীবনের অন্যান্য সবগুলো বিষয় হচ্ছে নেই হয়ে যাচ্ছে। এরকম তিনটি বিষয় আমাদের আসলে রেসপন্স আমাদের মধ্যে দেখাতে। তো আমি প্রথমটা থেকে আসি যে পার্সোনালাইজেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে আমরা হচ্ছে কি ছোটবেলায় যেটা হতো, যে আমি যদি একটু অন্য উদাহরণ নিয়ে আসি, যে এই উদাহরণটা হয়তো মানে যারা খেলা দেখে বা বাংলাদেশের চাষ করে অধিকাংশ মানুষ ক্রিকেট প্রেমী, তো তাদের কাছে এটা মনে হতো যে হচ্ছে আমি কোনো একটা কারণ করছে বা দেখা যাচ্ছে আমি যদি টিভির সামনে থেকে উঠে যাই, টিভির সামনে থেকে উঠে গেছি, এই জন্যই হচ্ছে একজন আউট হয়ে গিয়েছে। খুব হাস্যকর একটা উদাহরণ দিলাম, যেটা হচ্ছে আসলে অনেক সাথে হয়ে থাকে, কারণ রিলেট করতে পারবেন যে আমার কারণে, মানে যেটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই, মানে এটা কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, একটা ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছে, আপনি টিভির সামনে থেকে উঠে গিয়েছেন বল, কিন্তু এটা যেটা হয় যে নিজের কাছে একটা স্বস্তি বোধ হয় যে আচ্ছা ঠিক আছে আমার কারণে এটা হয়েছে। তো কিন্তু আদতে আসলে এটা বাস্তবযোগ্য কোনো বিষয় নেই, এটা আপনি কিন্তু উদাহরণ থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি।
রিলেশনশিপের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আসলে কখনোই আসলে যে শুধুমাত্র আমার পরিস্থিতিগুলোতে সাধারণত দেখা যায় যে আমাদের মানুষের মধ্যে তিন ধরনের একটা রেসপন্স চলে আসে, ঠিক আছে? তো এই তিনটি রেসপন্সকে আমরা বলতে আমরা আমরা হচ্ছে আমাদের পরিভাষা, সাইকোলজি পরিভাষায় বলে থাকি যে 3P নামে ডেকে থাকি একটু খুব সুন্দরভাবে আমরা। তো 3P প্রথমটি হচ্ছে যে পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন সেটা হচ্ছে কি যে পুরো বিষয়টা হচ্ছে আমার কারণেই হয়েছে। আমি হয়তো রিলেশনশিপে খুব ভালো সময় দিইনি, আমার হয়তো কোনো ভুল করেছি, আমার কারণে সে আমাকে কিছু না বলে এই রিলেশনশিপটা ব্রেকআপ করেছে, এরকম একটা পার্সোনালাইজেশন একটা ধারণা চলে আসে, ঠিক আছে? দ্বিতীয় যে পি সেটা হয় যে পার্মানেন্ট। পার্মানেন্ট বিষয়টা কি যে হচ্ছে আমার এই পরিস্থিতি আজীবন চলতে থাকবে, আমি হয়তোবা আর কোনোদিন কোনো রিলেশনশিপে যেতে পারবো না, আর কাউকে হয়তোবা আমি প্রথম জনের মতো বা তার মতো করে কাউকে ভালোবাসতে পারবো না, পার্মানেন্ট একটা অবস্থা। আর তৃতীয় যে পি সেটা হচ্ছে যে পারভাসিভনেস। তো পারভাসিভনেস বিষয়টা হচ্ছে যে ধরা যাক যে আমি আসলে রিলেশনশিপটা ঠিক হলো না, আমার মনে হচ্ছে যে না, আমার রিলেশনশিপ যেহেতু ব্রেকআপ হয়েছে, আমার হয়তো লাইফে আর কোনো কিছুই বাদ নেই, সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে, আমি যেহেতু এক রিলেশনশিপ একটা টিকাতে পারলাম না, হয়তো বা আমি আর জীবনে কোনো কিছুই করতে পারবো না। তো দেখা যাচ্ছে যে আমার আসলে লাইফে যেমন একটা বিষয় আসলে বাধাগ্রস্ত হচ্ছে, সেটার কারণে বাকি অন্যান্য জীবনে অন্যান্য সবগুলো বিষয় হচ্ছে নেই হয়ে যাচ্ছে। এরকম তিনটি বিষয় আমাদের আসলে রেসপন্স আমাদের মধ্যে দেখা দেয়। তো আমি প্রথমটা থেকে আসি যে পার্সোনালাইজেশনের যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে আমরা হচ্ছে কি ছোটবেলায় যেটা হতো যে আমি যদি একটু অন্য উদাহরণ নিয়ে আসি যে এই উদাহরণটা হয়তো বা মানে যারা খেলা দেখে বা বাংলাদেশের চাষ করে অধিকাংশ মানুষ ক্রিকেট প্রেমী, তো তাদের কাছে এটা মনে হতো যে হচ্ছে আহ আমি কোনো একটা কারণ করছে বা দেখা যাচ্ছে আমি যদি টিভির সামনে থেকে উঠে যাই, টিভির সামনে থেকে উঠে গেছি, এই জন্যই হচ্ছে একজন আউট হয়ে গিয়েছে। খুব হাস্যকর একটা উদাহরণ দিলাম, যেটা হচ্ছে আসলে অনেক সাথে হয়ে থাকে, কারণ রিলেট করতে পারবেন যে আমার কারণে মানে যেটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই, মানে এটা কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, একটা ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছে, আপনি টিভির সামনে থেকে উঠে গিয়েছেন বল, কিন্তু এটা যেটা হয় যে নিজের কাছে একটা স্বস্তি বোধ হয় যে আচ্ছা ঠিক আছে আমার কারণে এটা হয়েছে। তো কিন্তু আদতে আসলে এটা বাস্তবযোগ্য কোনো বিষয় নেই, এটা আপনি কিন্তু উদাহরণ থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। রিলেশনশিপের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আসলে কখনোই আসলে যে শুধুমাত্র আমার কারণে একটি সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমি হয়তো ঠিক মতো ভালো ছিলাম না বলে, এই বিষয়টি এমন নাও হতে পারে, শুধুমাত্র আপনার জন্য এটা হয়েছে এমনটি না। তো সেই ক্ষেত্রে একটি হতে পারে যে আপনি নিজেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি ছাড়াও অন্য কোনো কারণ কি হতে পারে, আপনি কিংবা আপনার পরিবার, এই দুটো ছাড়া মানে আপনার পরিবার তো আসলে আপনার সাথে সম্পর্কিত, কাজে এটা ছাড়াও অন্য কোনো কারণ হতে পারে কিনা। প্রথমে নিজের পার্সোনাল যে ব্লেমটা, সেই ব্লেমটা থেকে একটা বের হওয়ার বিষয়। দ্বিতীয় আসে পার্মানেন্ট। এটি আসলে অনেক সময় মনে করে থাকবে যে হ্যাঁ এটা একবার যেহেতু হয়েছে আমার আজীবন ওটা হয়ে থাকবে, এই জায়গাটা আসলে ভুল এক ধরনের আমার মধ্যে আসলে যে বদ্ধবাধকতা হয়ে যায় যে আসলে আজীবন আসলে আমি কোনোদিন আর কোনো রিলেশনশিপে যেতে পারবো না, হয়তো বা কিছুটা সময় লাগবে, এটা আপনি হয়তো আপনার পারিপার্শ্বিক অনেককে, আপনার বন্ধু বান্ধব অনেকের সাথে দেখেছেন বা কারোর সাথে কথা শেয়ার করলে এটাও বুঝতে পেরেছেন যে আসলে একটা সময় আসলে আমাদের সকলেরই প্রয়োজন হয় কিছুটা সময়ের জন্য, তারপরে হয়তো বা আপনি আবার হয়তো বা রেডি হবেন নতুন রিলেশনশিপের জন্য। কিংবা এমন হতে পারে যে এই সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে হয়তো বা আপনি আর একটু ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন। তো এই জিনিসটা আসলে পার্মানেন্ট না, এটা অবশ্যই দেখা যাবে যে আপনি হয়তো পরবর্তীতে আরেকটা অন্য রিলেশনশিপে সুন্দরভাবে জড়াতে পারেন। তো অন্য রিলেশনশিপে জড়ালে প্রথম দিকে যেটা হয় যে প্রথমে একটা খুব গিল্টি ফিলিং কাজ করে যায়, আবার কিভাবে আমি পারলাম আগের জনকে ভুলে যেতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে মনে রাখাটা গুরুত্বপূর্ণ যে আমরা আসলে এর মাধ্যমে প্রমাণ করছি যে আমরা আসলে মানুষ। যদি এমন হতো যে আমি আজীবন একটা স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেটা আসলে আমি আসলে মানুষ, সেটা আসলে রোবটকে একবার হচ্ছে আমার মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয়েছে, আজীবন সেটাই চলতে থাকবে, সেটা এমন না। আমি যেটা প্রথমে বলছিলাম যে অ্যাডাপ্টেবিলিটি, এই অ্যাডাপ্টেবিলিটির কারণে বিভিন্ন সিচুয়েশনে আমরা আসলে খাপ খেয়ে নিতে পারি, কাজে এটা পার্মানেন্ট নয়। আচ্ছা, তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে পারভাসিভ, যে হচ্ছে আমি হয়তো রিলেশনশিপে আমার ব্রেকআপ হচ্ছে তার মানে আসলে আমার জীবনে আর কোনো অর্থ নেই, বিষয়টা এমন না। মানে আমি যদি আরো স্পেসিফিক বলি, শুধুমাত্র রিলেশনশিপে আপনার আসলে সমস্যা হয়েছে, সমস্যা তো অন্য জায়গায় হয়নি, হয়তো আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই, কিংবা যদি বলি আপনার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তায় আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কিংবা যদি বলি আপনার খাওয়া ঘুম এগুলো তো হচ্ছে না, হয়তো বা হতে পারে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। খুব বিষয়টাকে স্পেসিফিক ভাবে নেওয়া, আমাদের জীবনটা পুরোটা রিলেশনশিপ না, রিলেশনশিপের বাইরে আসলে আমরা অনেকগুলো কাজ করে থাকি, অনেকজনের সাথে অনেক ধরনের কথা বলে থাকি, সেই বিষয়টিকে
কাজে সেই জায়গাটা তো আসলে আমার ইফেক্ট হয়তো সামান্য পড়েছে কিংবা পড়েনি, কোনো কোনো জায়গায় হয়তো একদমই ইফেক্ট পড়েনি, আমি আগেও যেমন ছিল এখনো তেমন সেই জায়গায় কাজ করছি। তো এই জায়গাটা স্পেসিফিক করে নিতে পারেন যে আমার আসলে কোন জায়গার মধ্যে আসলে এফেক্টটা পড়েছে। কাজে এই তিনটে বিষয় আপনি একটু খেয়াল করতে পারেন যে পুরো বিষয়টা একমাত্র হচ্ছে আপনার জন্য হয়নি, আপনি ছাড়া অন্য কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পক্ষে এই জায়গা থেকে বের হওয়া সম্ভব, সেটা আজীবনের জন্য আপনি কোনো এক জায়গায় বদ্ধ হয়ে যাননি। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে আপনার জীবনে স্পেসিফিক করে যে আসলে কোন জায়গার মধ্যে আপনার আঘাতটা পড়েছে। আপনার জীবনের সব অংশে এই আঘাতটা পড়েনি, কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে একেবারেই আপনি আগের মতোই রয়েছেন, তো সেটাকে স্পেসিফিক করে দেখতে পারেন। আর সর্বশেষ যেটা বলবো যে হ্যাঁ, আমাদের কিছুদিন আসলে সময় লাগে এবং এই সময়টা আপনি নিজের জন্য দিচ্ছেন আসলে। এবং আরেকটি হতে পারে যে আপনি আসলে এই জায়গায় যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা বলি যে আমাদের লাইফটাকে তো আমরা আসলে খুব প্যারালাল একটা ওয়েতে দেখতে চাই যে আসলে এইভাবেই চলছে আছে, কিন্তু এইভাবে আসলে চলে না। এবং যখনই আসলে আমাদের লাইফে উপর নিচ হয়েছে, তো আপনি যখন খেয়াল করবেন একটা উপরে হওয়ার আগে যে একটা নিচের যে অভিজ্ঞতাটা, আমি হয়তো কোনো একটা খাদে পড়ে গিয়েছি, এই খাদের অভিজ্ঞতাটা আসলে আমাদের খুব সাহায্য করেছে সেই খাদ থেকে শুধুমাত্র উপরে ওঠার জন্য না, এবং আরো অনেক ভালো করার জন্য। কাজে এই অভিজ্ঞতাটাকে আপনি আসলে কাজে লাগাতে পারেন। কাজে আপনার জন্য এটা একটি সুযোগ রয়েছে যে এই বর্তমানের যে অভিজ্ঞতাটা, সেটার জন্য পরবর্তীতে আপনার সাথে না ঘটে সেখানে আপনি খেয়াল রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় যার প্রশ্নটি ছিল সে এই পরামর্শগুলো পাওয়ার পর আবার নতুন করে শুরু করতে পারবেন। তো আমি সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি। তো সর্বশেষ প্রশ্নটি টিঙ্গো ছদ্মনামে একজন করেছেন। যেহেতু মানে তার প্রশ্নটি বেশ বড়, আমি ভাইয়াকে আগেই বলে নিচ্ছি যে একটু পড়তে আমার সময় লাগবে। জি জি, আর অবশ্যই। উনি এখানে বারবারই বলেছেন যে উনি নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছেন না। তো এই জন্য আমি একেবারে তিনি যেভাবে লিখেছেন আমি ওয়ার্ড টু ওয়ার্ড সেভাবেই পড়ে যাচ্ছি। I don't know from where to start. Maybe I'm too weak to face everything. I feel like an unnoticeable person in everyone's life. Actually, I'm in no one's life. No, I am not looking for attention. But the fact that everything is so unjust hurts me. The fact that I can't even remember my good memories without getting hurt. That hurts. Because most of the people I had time with either left me or I pushed them away. They say to push away toxic people from our life, but what? When you have the best memories along with the worst, with the toxic ones. I want to hate so that I can cope with it. But then, what when I feel so empty inside because I can't even remember the good memories? It hurts. I can't explain how I feel. It's like a million feelings at once. And it hurts. It makes feel so empty, so baseless. I feel like I am a meaningless person. I tried to fix people, but it never worked. I tried my heart out, but I had to hear back things that made me hate myself, feel disgust about myself. I used to torture myself physically because they made me feel like I deserved that. I pushed away all the people around me. I had no one to talk. I gave my heart out to fix people, but they didn't care about breaking me. And I feel so hatred for them, and I want to hate. But this is so unjust. This is so unfair. Even today, I don't have anyone to share this. I don't want to. I don't want to appear like a creep. I just don't want to feel so empty, so meaningless. এতটুকুই ছিল ভাইয়া। আচ্ছা, অনেকগুলো কথা বলেছে। শুরু করি আসলে মেমোরিজ নিয়ে। মেমোরিজ যে বিষয়টা উনি বলছে যে আমার আসলে খুব বেশি ব্যাড মেমোরিজ রয়েছে। তো আমরা আসলে এই বিষয়টা এখানে আমি একটু বলে রেখে যে আমরা আসলে ইভলিউশনের যে বিষয়টা, আমাদের মেমোরি বলি বা আমাদের ফিলিংস যে বিষয়টা বলি, যে ইভলিউশনের দিক থেকে হচ্ছে যে আমাদের মধ্যে ব্যাড ফিলিংস, যদি আমরা যে বিষয়গুলো বলি ব্যাড ফিলিংস আসলে কাইন্ড অফ ব্যাড মেমোরিজ, সেগুলো আসলে বেশি মনে থাকে গুড ফিলিংস এর তুলনায়। ওকে,
কারণ দেখা যাচ্ছে যে আসলে এটা আমার মধ্যে বাঁচতে মানে সার্ভাইভালের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, যে ব্যাড ফিলিংসটা মনে রাখা রেদার দেন গুড ফিলিংস। তো সেটা আসলে আমাদের সবার মধ্যে হয়ে থাকে, যে আমাদের মধ্যে খুব খারাপ যে জিনিসগুলো সেগুলো এত বেশি মনে থাকে এবং সেটা বারবার হচ্ছে আমাদের ট্রিগার আউট করতে থাকে, যে তোমার সাথে অতীতে এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা তো আবার হতে পারে। তো এই ট্রিগার আউটটা আমাদের মধ্যে খুব বেশি থাকে। ওকে, এটি নিয়ে একটা কাজের জায়গা রয়েছে আসলে, যেটা একটু আগে বললাম যে হচ্ছে আমাদের মধ্যে আসলে কিছু চিন্তার মধ্যে কিছুটা বদ্ধতা থেকে যায়। তার মধ্যে এটা হচ্ছে একটা, যে হচ্ছে আমাদের অতীতের কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, খুব অনেক প্রাচীন অতীত আসলে, কিন্তু তার কারণে মনে হয় যে আমার সাথে আজীবন এমনটিই ঘটে থাকবে। এটা খুব একটা আমাদের মধ্যে বদ্ধতা। তো এখানে আসলে যেটা হচ্ছে যে আসলে এখানে যেটা বলি যে আমাদের আসলে লড়াই বলি বা যেটাই হোক না, সেটা আসলে নিজের সাথে নিজের, আমার সাথে আসলে অন্য কারোর সাথে আসলে আমার লড়াই নেই, এমন নিজের সাথে নিজের বলতে আসলে নিজের সাথে নিজের ব্রেনে। তো যেটা বললাম যে ব্যাড মেমোরিজ থেকে আসলে প্রথমে এটা থেকে একটু বের হওয়ার চেষ্টা হতে পারে। তো সেটি কিভাবে, সেটা একটা খুব ছোট একটা, আমরা বলি যে আমাদের ভাষায় আমরা বলি যে গ্র্যাটিটিউড জার্নাল নামে একটা টার্ম আমরা ব্যবহার করে থাকি। সেটা আসলে নামটা খুব কটমটে হলো, জিনিসটা খুব সহজ একটি বিষয়। সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে খুব ভালো বলবো না, দৈনন্দিন জীবনে হয়তো বা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে এমন 3 থেকে 5টা বিষয়কে আমি হচ্ছে লেখার চেষ্টা করব। যেটা নোটবুকে হতে পারে, আবার হয়তো বা আমি হয়তো বা টাইপ করে আমার ল্যাপটপের মধ্যে লিখে রাখলাম। তো এটা লেখা, তো এভাবে করে যেটা হবে যে উদাহরণ দিয়ে আসলে যে কি হতে পারে, যেমন মানে খুব ভালো জিনিস বলতে হতো আসলে আপনার ক্ষেত্রে এক্সট্রিম ভালো, যে আপনি হচ্ছে আপনি কারোর সাথে নিজের কথাগুলো একদম খুব মন খুলে শেয়ার করতে পারেন, সেটা এক্সট্রিম লেভেলে ভালো আপনার কথা শুনে মনে হচ্ছে। তো যদি এমনটি না হয়, খুব ছোটখাটো লেভেলে ভালো, যেমন দেখা গেলো যে আপনি সকালবেলা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে পেরেছেন, তারপর দেখা গেলো যে আপনি লাঞ্চ এবং ডিনার ঠিক মতো করতে পেরেছেন, কিংবা আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি আজকে একটু রুমটা গোছাবেন, আপনি নিজের টেবিলটাকে একটু গোছাবেন, সেটা করতে পেরেছেন। তো এই যে এই বিষয়গুলো, এটাই হচ্ছে কিন্তু আমাদের মেমোরি, আমাদের আসলে সবগুলো ইভেন্টের মেমোরি। কিন্তু এই বিষয়গুলো আমি খুব ভুলে যাই, কিন্তু আমাদের আসলে ফার্স্ট অফ ট্যাকেল দিতে হবে আসলে নিজেকে, যে আমাদের লাইফে ব্যাড মেমোরিটা যে সবসময় রয়েছে এমনটা না, আমার গুড মেমোরি রয়েছে। তো যদি দেখা যায় একান্তই আমি কারোর সাথে শেয়ার করার মতো কোনো কিছু ঘটনা বা কারণ একটা যে হিউম্যান টাচের কোনো ঘটনা না ঘটে, তখন আমি এই জায়গাগুলোতে চলে আসবো, যে আমার সাথে আজকের লাইফের মধ্যে আজকের দিনের জন্য আমার এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে হয়েছে। এটিকে নোট ডাউন করাটা খুব জরুরি, খুবই জরুরি। এটা আসলে আমরা খুবই জরুরি জোরের সাথে প্রকাশ করে থাকি, যেটা খুব দরকার, যে আমার আসলে ওই ব্যাড মেমোরিজটাকে ট্যাকেল ডাউন দেওয়ার জন্য এগুলো দরকার। আর যদি মনে হয় যে না আমার লিখতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে খুব সহজ, আপনি ফোন হাতে নিতে পারেন, ফোনে রেকর্ডার অন, ভয়েস রেকর্ডার অন করতে পারেন, আপনি ভয়েস রেকর্ড করতে পারেন। এবং এটি একটা গবেষণায় দেখা গেছে প্রায় খুব বেশি দিন দরকার হয় না, খুব দেখা যাচ্ছে জাস্ট 3 সপ্তাহ, 21 দিন, 3 সপ্তাহের মতো জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তার প্রভাব আমাদের হচ্ছে বডিতে এবং মাইন্ডে দুটোর মধ্যে একটা দেখা যায়, যে খুব একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট দেখা যায়। তো ফার্স্ট অফ অল এটা থেকে শুরু করবো, যে হচ্ছে আপনার নিজের এই ব্যাড মেমোরিজ যে আসলে আজীবন হয়ে যাবে, আমার অতীতে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল বলে ভবিষ্যতে এমন ঘটবে, তারপরও এমন ঘটতে থাকবে, বিষয়টা এমন না, এটাকে আমার একটা ব্রেক ডাউন করা দরকার। তো সেক্ষেত্রে আপনি এই গ্র্যাটিটিউড জার্নাল বিষয়টি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফিক্সিং পিপল। ওকে, আমরা সাইকোলজি যেটা বলে থাকি আসলে সেটা হচ্ছে যে আমরা আসলে কোনোভাবেই যে আরেকজন মানুষকে আসলে নিয়ন্ত্রণ করতে পারি না। তো আমরা কি করতে পারি, আমরা আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি। মানে আমার আসলে খুব ইচ্ছা হতে পারে যে আপনার বিষয়টাকে শুনে আপনাকে হয়তো আমি ইচ্ছে মতো হ্যাঁ এইভাবে ঠিক হয়ে যেতে হবে, কিন্তু এটা আসলে একদম সম্ভব না, এটা কারোর পক্ষে সম্ভব না। তো আমরা আসলে কখনোই আরেকজনকে ফিক্স করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিজের, যে বললাম যে আমার কথা বলার ধরনকে আমি পাল্টাতে পারি, আমার হয়তো আচরণকে পাল্টাতে পারি। যদিও আমরা বলছি যে আমি আসলে অ্যাটেনশন চাই না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে অন্যজনের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। সেই বিষয়টি আপনি বলতে পারেন যে আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি নিজের বিষয়টিকে হয়তো বা ক্লিয়ারলি তাকে জানাতে পারেন যে হচ্ছে আমি আপনার সাথে বিষয়টা এইভাবে জানতে চাই, আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, আপনার সাথে আমি জাস্ট কিছুক্ষণ সময় চাই। এটা একটা বিষয় হতে পারে যে আপনি স্বতঃপ্রণীত ভাবে তার সাথে কথাগুলো জানাতে পারেন, সেটা আপনি ক্লিয়ার করে দেয়। আপনি হচ্ছে মানে ভাষা ভাষা যে লেখা মানে শুনতে ভালো লাগে এরকম কাব্যিক ভাবে না বলে আপনি হয়তো একদম গদ্যের ছন্দেই বলে দিতে পারেন যে আমি আসলে এটা হয়েছে, আমি এই জিনিসটা শেয়ার করতে পারি, এইভাবে একটা অপশন হতে পারে। ওকে, আচ্ছা,
তৃতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার কথা শুনে আমার যেটা মনে হলো যে আপনি আসলে আপনার সমমনা মানুষ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। ওকে, এখানে একটি বিষয় আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে আমার মনে হয় সম্ভবত সবাই খুঁজে থাকে যে সমমনা বা আমার মতো আরেকজন মানুষ। কিন্তু এটি আপনি আবার এভাবে খেয়াল করেছেন কিনা যে আপনার মতন যদি আরেকজন, সে তো আসলে আপনার ক্লোন, ঠিক আছে? মানে আপনি আপনার ক্লোনের সাথে কতক্ষণ কথা বলতে পছন্দ করবেন? মানে আপনি যেটা বলবেন সে তো আসলে সেটাই বলবে, আপনি যেটা ভাববেন সেও যদি সেটাই ভাবে, তাহলে আসলে আপনার ডাইভার্সিটি কোথায়? আসলে বিষয়টা তো হচ্ছে আমাদের ডাইভার্সিটি হিউম্যান নেচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সুন্দর একটা বিষয় হতে পারে যে আমরা ডাইভার্স। হ্যাঁ, আপনার আমাদের সকলের মধ্যে কিছু চিন্তা রয়েছে, কিছু বিশ্বাস রয়েছে, কিছু ধারণা রয়েছে, পছন্দ অপছন্দ রয়েছে, এবং এই ডাইভার্সেন্সটা আসলে এক ধরনের সৌন্দর্য। অনেক সময় দেখা যায় আমার মনে হয় যে না, আমার মতো হলে খুব ভালো হতো। হ্যাঁ, হয়তো কিছু সময়ের জন্য ভালো হতো, কিন্তু আবার এমন হতে পারে যে একটা দীর্ঘ সময় বা কিছুক্ষণ সময় পর সেই জিনিসটা আরো বেশি বোরিংনেস লাগতো। তো এটা এইভাবেও আপনি নিতে পারেন যে আচ্ছা, সকলেই ভিন্ন, আমি হয়তো বা সকলের ভিন্নতাটাকে আমি চেখে দেখার চেষ্টা করছি, স্বাদ নেওয়ার চেষ্টা করছি, এর মাঝে আমারও একটা ভিন্নতা রয়েছে। এইভাবে একটা ডাইভার্স একটা এই জায়গাটা একটু ওপেন হওয়ার আমি একটু চেষ্টা করতে বলবো যে আপনাকে, যে আপনি আর একটু ওপেন হওয়ার চেষ্টা করতে পারেন কিনা, যে এই ডাইভার্সের সাথে হয়তো আপনাকে মানিয়ে নেওয়ার কথা আমি বলবো না, মানিয়ে হয়তো দরকার নেই সবার ক্ষেত্রে সবকিছু মানিয়ে নেওয়া, কিন্তু ডাইভার্সিটি থাকবে এই জিনিসটাকে আপনি একসেপ্ট করে নিতে পারেন কিনা, এই বিষয়ে তিনটা আপনার প্রশ্ন থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই প্রবলেমটা আসলে মানে কমপ্লিকেটেড ছিল বলতে মানে এক্সপ্লেইন করা বা বোঝাটা খুব কঠিন ছিল, কারণ অনেক কিছু উনি লিখতে চেয়েছেন, হয়তো উনিও আসলে এটার সাথে স্ট্রাগল করছেন। তারপরও আপনি খুব সুন্দর করে আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। আর 5টা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটাই আসলে একদম ভিন্ন ধরনের পরিস্থিতিতে মানুষের শেয়ার করা সমস্যা। তো প্রত্যেকটা সমস্যারই আসলে আমরা খুব সুন্দর কিছু সমাধান আপনার কথা থেকে পেয়েছি। তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর আপনি যে আমাদের সময় দিয়েছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সাহেব। আচ্ছা আশরাফ ভাই, হ্যাঁ, আমার পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। একটু শুরু থেকে বলি, একটু নতুন করে একটু বলি যে আমরা এই ফর্মটা ছেড়েছিলাম বেসিক্যালি এইচওবির যে মেম্বার আমরা যারা আছি, যারা আমরা ব্যাক এন্ডে কাজ করছি এত সময় ধরে। তো আমরা তো এই কোভিড সিচুয়েশনের মধ্যে কোনো না কোনো মানসিক সমস্যায় পড়েছি, বা আউট অফ কোভিড আমরা সবসময় কোনো না কোনো মানসিক সমস্যার মধ্যে পড়তেই পারি। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে আমরা হাউস অফ ভলান্টিয়ার্স থেকে আমাদের নিজেদের মেম্বারদের জন্য কিছু একটা করা। তো যার কারণেই আমাদের এক্সক্লুসিভলি এইচবি মেম্বারদের টার্গেট করে আমাদের আজকের আয়োজনটা ছিল। এবং আশরাফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই প্রোগ্রামে সাপোর্ট দিয়েছেন এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো ধন্যবাদ নাহিয়ান। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই, আপনার কাছে প্রোগ্রামের শেষ মুহূর্তে সেটা শুধু জানতে চাই যে জি, আপনি কিরকম মনে করেন যদি এরকম পডকাস্ট আয়োজন যদি আমরা করতে পারি, বা এই ধরনের মেন্টাল হেলথ নিয়ে বা এই ধরনের কোশ্চেনারি যদি আমরা অ্যারেঞ্জ করি, তো এই ধরনের কোশ্চেন এবং রিপ্লাই যে আয়োজনটা, এই ধরনের প্রোগ্রাম আমাদের এই আমাদের সমাজে বা আমাদের নতুন যে তরুণ প্রজন্ম যারা আছি আমরা, আমাদের কাছে এটা ইম্প্যাক্টটা কিরকম হতে পারে? বা যদি পডকাস্ট কম্পারেটিভলি আমাদের রিজিয়নে এখন নতুন, বা এখনো জিনিসটা তৈরি হচ্ছে বা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে বলা যায়, বাট এটা বাইরে যদি আমরা মানে বহির্বিশ্বে যদি চিন্তা করি, তাহলে পডকাস্ট কিন্তু প্রায় কমন একটা জিনিস এটা। তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে পডকাস্ট জিনিসটা যে আমরা কিভাবে আরো সুন্দর করে আয়োজন করতে পারি, এবং আমাদের লিসনাররাও যাতে এটা একটা আগ্রহী হয় এটা, এবং এটা ইম্প্যাক্টটা কিরকম হতে পারে। আচ্ছা, আমি প্রথমে যদি জেনারেশন নিয়ে আসি, তাহলে হচ্ছে জেনারেশন নিয়ে আসলে একটা কথা আমার লাস্ট কিছুদিন আগে খুব একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার সাথে। সেটা হচ্ছে যে আমার একটা সাইকোলজিক্যাল একটা ওয়ার্কশপে দেখা গেলো যে ক্লাস 8-এর একটা বাচ্চা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছে। তো আমি খুব অবাক হয়েছিলাম যে আমি আসলে ক্লাস 8-এ যখন পড়তাম আমি নিজে কি করতাম। আমার আসলে কখনো মনে হতো না যে আসলে এই ধরনের একটা ওয়ার্কশপে আমি রেজিস্ট্রেশন করে ফেলি। তো আমি জেনারেশনের ক্ষেত্রে যদি বলি, মেন্টাল হেলথের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে খুব বেশি আশাবাদী, খুবই আশাবাদী যে আমি বলবো যে এই জেনারেশন আসলে মেন্টাল হেলথের প্রতি অনেক বেশি কনসার্ন। কারণ আমরা বিগত যদি বলি যে 5-7 বছর আগেও আসলে এতখানি কনসার্ননেস আমি নিজের অভিজ্ঞতা থেকে আসলে খুব একটু পাইনি। তো সেই তুলনায় এই কনসার্নটা এখন অনেক বেড়েছে, তো এটি একটি ভালো জায়গা। আচ্ছা, দ্বিতীয়ত যদি আসলে পডকাস্ট আসলে সত্যি কথা যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে এটা খুব নতুন একটি বিষয়, কিন্তু বহির বিশ্বের সাথে যদি তুলনা করি, সেখানে আসলে অনেক জনপ্রিয় একটি মাধ্যম আসলে বিনোদনের। তো
আমাদের দেশে এখনো বেশ কয়েকজন মানুষ শুরু করেছে, এবং আমি কয়েকদিন যাবত তাদের প্রোফাইলগুলো একটু খেয়াল করছিলাম, তার দেখলাম যে হ্যাঁ মানুষজন শুনছে, এবং যারা শুনছে তারা আবার এই জেনারেশনের কাজে। আমি দুটোকে যদি আমি ব্লেন্ড আউট করতে চাই, আসলে হ্যাঁ এই জেনারেশনের মানুষ শুনছে, তারা পডকাস্ট পছন্দ করে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে কন্টেন্ট এবং কতখানি এঙ্গেজিং করা সম্ভব হচ্ছে সেই বিষয়টা। তো সেই বিষয়টি হচ্ছে সংগঠকদের উপর চলে যাচ্ছে। ঠিক আছে, তো যদি কন্টেন্টের দিকে খেয়াল রাখা যেতে পারে বা আদার্স যে আমি আসলে অন্যান্য এলিমেন্টস গুলোকে খেয়াল রাখতে পারে, আশা করি আমার বিশ্বাস যে আসলে শুনবে সব। আমরা ওইটা আসলে এটাও এক্সপেক্ট করছি আমাদের অডিয়েন্সের কাছে, এবং এটা যখন আমরা লাইভ করবো হোপফুলি মানে এখান থেকে হয়তো আমরা ফিডব্যাক আমরা পেতে পারি। তো ভাই আমরা প্রোগ্রাম আর বেশি লম্বা করতে চাচ্ছি না, আই গেস আমরা মোটামুটি এই জায়গাতেই ক্লোজ করতে পারি। তো শেষ মুহূর্তে আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। যারা আজকে আমাদের সাথে এই সমস্যাগুলো শেয়ার করেছে তাদেরকে অনেক বড় একটা ধন্যবাদ। কারণ মানসিক যে কোনো সমস্যা ফেস করলে ওই অবস্থায় আসলে রিচ আউট করাটা অনেক বড় একটা স্টেপ। যারা সাহস করে স্টেপটা নিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, যে তারা তাদের সমস্যাগুলো শেয়ার করতে পেরেছে, প্রথম স্টেপটা নিতে পেরেছে। আশা করি যাদের সমস্যা শেয়ার করেছিল তারা তাদের সমস্যার সমাধানও করতে পারবে। আর আমরা এনকারেজ করি যাতে আমাদের অন্যান্য হাউস অফ ভলান্টিয়ার্স, অন্যান্য যারা সদস্য আছে তারাও ভবিষ্যতে তাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে ফ্রিলি শেয়ার করবে। তো এটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম। এক্স্যাক্টলি যেটা বলছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা অনেক সময় মানে আমাদের স্টিগমার কারণে এবং আমাদের সংকোচের কারণে আমরা রিচ আউট করি না, যে আমি একটা সমস্যার মধ্যে আছি বা মেন্টাল হেলথ নিয়ে একটা সমস্যা আছে, এটা কাউকে বলি অথবা কনসালটেন্সির দিকে আমি আগাই, এটা আমরা বলতেই চাই না অনেক সময়। বাট একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায়, সেখানে যে মানুষজন যদি কথা বলতে পারে, তাহলে মানুষজন কথা বলতে চায়, এবং এটা মনোলাভ দিয়ে আমরা বারবার প্রমাণ করে আসছি এবং আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি এখন পর্যন্ত। সো হোপফুলি আমাদের এই প্রোগ্রামটা আরো বড় হবে এবং আমরা অডিয়েন্সের কাছেও আরো বিকার হতে পৌঁছাতে পারবো। তো শেষ মুহূর্তে বলতে চাচ্ছি শাহাদ আশরাফ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং হোপফুলি সামনে আরো আয়োজন হবে আমাদের, তখন ভাইকে আমরা ইনশাল্লাহ আমরা সাথে পাবো। এবং সাহেবা এবং ফারিয়া দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্টে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। সকলে ভালো থাকবে। আচ্ছা থ্যাংক ইউ। আমরা তাহলে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন।